আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। এনএচএ ম্যাথ সিরিজ পর্বে আপনাদের জানাই সুস্বাগতম। আশা করি সৃষ্টিকর্তার অশেষ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিক সমান্তর ধারা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে সমান্তর ধারা থেকে বিশেষ বিভিন্ন জব পরীক্ষায় প্রায় কিন্তু কোশ্চেন এসে থাকে। যদিও এনএচএ ম্যাথ সিরিজ পর্বটি এনএচএ জব মেন্টরিং ব্যাচের অংশ, তবুও এই ব্যাচে বেসিক্যালি হচ্ছে আমি 300 থেকে 350টি ম্যাথ করিয়ে দিব এবং এর মধ্যে 100টি ম্যাথ আমি সকলের জন্য উন্মুক্ত করে দিব, যাতে করে আমার অন্যান্য ভাই বোনরা উপকৃত হন এবং যাদের মধ্যে গণিত ভীতি রয়েছে তাদের কিছুটা হলেও এই জায়গা থেকে হেল্প হয়। সো চলুন আজকে আমরা এই টপিক নিয়ে কথা বলি। তো সমান্তর ধারা নিয়ে আলোচনার শুরুতে প্রথমত বুঝতে হবে কোন কোন ধারাকে আমরা সমান্তর ধারা হিসেবে অভিহিত করতে পারবো, কারণ বেসিক্যালি অঙ্ক করার আগে তো আমাদের বুঝতে হবে যে বেসিক্যালি সমান্তর ধারা কোনগুলো, তাই না? সো আমি যদি একটা এক্সাম্পল লিখি, জাস্ট লাইক 1 + 3 + 5 + 7 প্লাস ডট 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 ডট, এখন এই ধারাটা সমান্তর ধারা কিনা। তো বেসিক্যালি হচ্ছে একটা ধারা সমান্তর ধারা হিসেবে তখনই গণ্য হবে যখন একটা ধারার মধ্যে যে অন্তর্ভুক্ত পদগুলো রয়েছে তাদের যে ব্যবধান সেটা যাতে সেম হয়। এখন ব্যাপারটা কেমন, এই যে 1 থেকে 3 ডিফারেন্স কিন্তু এখানে 2, 3 থেকে 5 এখানে ডিফারেন্স কিন্তু 2, 5 থেকে 7 এখানে ডিফারেন্স কিন্তু 2, অর্থাৎ এখানে 2 করে বাড়ছে। অর্থাৎ যে ধারার মধ্যে অন্তর্ভুক্ত পদগুলোর মধ্যে এই যে ব্যবধানটা সেটা সেম হবে, সেই সকল ধারাকে বেসিক্যালি আমরা বলতে পারবো সমান্তর ধারা। তো আরেকটা এক্সাম্পল যদি দিই, 3 + 7 + 11 + 15 প্লাস ডট ডট ডট, এখন এই ধারাকে আমরা সমান্তর ধারা হিসেবে বলতে পারবো কিনা। আমরা যদি একটু খেয়াল করে দেখি, 3 থেকে 7 ডিফারেন্স কিন্তু 4, 3 এর সাথে 4 যোগ করলে 7 হয়, 7 এর পর 11 এখানেও কিন্তু ডিফারেন্স 4, 11 থেকে 15 এখানেও ডিফারেন্স কিন্তু 4। বেসিক্যালি হচ্ছে কিন্তু একই হারে কিন্তু বাড়ছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এখানে যে এই ধারার মধ্যে অন্তর্ভুক্ত যে পদগুলো ছিল তাদের যে ব্যবধান সেটা কিন্তু সেম। অর্থাৎ যেই ধারার মধ্যে এই ধরনের টেন্ডেন্সি আমরা দেখব সেটাকে বলা হয় সমান্তর ধারা। যদি আরেকটু দেখি এক্সাম্পল হিসেবে, এই যে আরেকটু যদি দেখি, এই যে 7 + 5 + 3 + 1 + ডট ডট, এই ধারাকে সমান্তর ধারা হিসেবে বলা যাবে কিনা একটু খেয়াল করে দেখি। 7 থেকে 5 2 কমছে, 5 থেকে 3 2 কমছে, 3 থেকে 1 2 কমছে, অর্থাৎ একই হারে কিন্তু কমছে। হ্যাঁ, একই হারে কিন্তু কমতেছে। অর্থাৎ যেই সকল ধারার মধ্যে একই হারে বাড়ে কিংবা একই হারে কমে এই টেন্ডেন্সি আমরা দেখতে পাবো, সেটাকে বলা হয় সমান্তর ধারা। তো আশা করি আমরা যে কোনো ধারাকে সমান্তর ধারা হিসেবে চিনতে পারবো। আর আমরা যদি বলি 3 + 7 + 10, এখন এই ধারাকে কি আমরা সমান্তর ধারা হিসেবে বলতে পারবো? এখন দেখেন 3 থেকে 7 ডিফারেন্স কিন্তু 4, হ্যাঁ, 7 থেকে 10 ডিফারেন্স কিন্তু 3, অর্থাৎ এখানে দেখেন ডিফারেন্স একবার 4 হয়েছে একবার 3 হয়েছে, তার মানে এই ধারাকে আমরা সমান্তর ধারা হিসেবে বলতে পারবো না। অর্থাৎ সেই সকল ধারাকে আমরা সমান্তর ধারা হিসেবে বলতে পারবো যে সকল ধারার মধ্যে আমাদের যে প্রত্যেকটি পদের যে ব্যবধান সেটা কি হবে, সেম হবে। আরেকবার যদি দেখাই যে 9 + 11 + 13 + ডট ডট ডট, এটাকে আমরা সমান্তর ধারা হিসেবে বলতে পারবো। কেন? কারণ 9 থেকে 11 2 বাড়ছে, 11 থেকে 13 2 বাড়ছে, অর্থাৎ একই হারে কিন্তু বাড়তেছে বা একই হারে কমতেছে। তো এই টেন্ডেন্সি যে সকল ধারার মধ্যে দেখবো সেই ধারাকে বলা হয় সমান্তর ধারা। তো সমান্তর ধারা নিয়ে বেসিক আলোচনা করার পর এখন আমরা আসবো সমান্তর ধারার ম্যাথগুলো কিভাবে সলভ করতে হবে। বেসিক্যালি 4 থেকে 5টা ক্যাটাগরির মাধ্যমে সমান্তর ধারা সম্পূর্ণভাবে শেষ করা যাবে। তো আমি প্রথম ক্যাটাগরি নিয়ে কথা বলবো। আমার যে ক্যাটাগরি নাম্বার 1 সেটা হচ্ছে n-তম পদ নির্ণয়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে সমান্তর ধারার শুরুতে আমরা বেসিক্যালি প্রথম যে ক্যাটাগরি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কি n-তম পদ নির্ণয়। সো এই n-তম পদ নির্ণয় করতে গেলে বেসিক্যালি একটা সূত্রের সাহায্য নিতে হবে, সেটি হচ্ছে a + n - 1 * d। বেসিক্যালি সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ বের করার সূত্রটাই হচ্ছে এটা, a + n - 1 * d, যার মধ্যে a হচ্ছে প্রথম পদ আর হচ্ছে d হচ্ছে সাধারণ অন্তর। সে সাধারণ অন্তরকেও কিন্তু বের করতে হয় কিন্তু দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করার মাধ্যমে। এখন আপনারা বলতে পারেন যে এই ব্যাপারটা আরেকটু বুঝাই দেন। আমি যদি একটা ধারা লিখি 7 + 10 + 13 + ডট ডট ডট, এখন এই ধারার মধ্যে আমাদের প্রথম পদকে, এটা 7, সো আমাদের এই প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়, a দ্বারা প্রকাশ করা হয়। সো আমরা বলতে পারি যে এই ধারার প্রথম পদ হচ্ছে 7। ঠিক আছে, এটা খুব ইজি। যে ব্যাপারটা হচ্ছে একটা ধারার মধ্যে আমরা একটা সমান্তর ধারার মধ্যে প্রথম পদকে কি দ্বারা চিহ্নিত করব, a দ্বারা চিহ্নিত করব। ঠিক আছে, সো এখন এই যে d, এই d বলতে বোঝায় সাধারণ অন্তর। সাধারণ অন্তর ব্যাপারটা কি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করলে যে অ্যানসারটা পাওয়া যায় সেটাই হচ্ছে বেসিক্যালি সাধারণ অন্তর। যেমন দেখেন এই যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ কি 10 মাইনাস হচ্ছে 7, এই যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 10 থেকে 7 গেলে কত হয় 3। সো এই ধারার মধ্যে আমাদের প্রথম পদ হচ্ছে কি 7 এবং সাধারণ অন্তর হচ্ছে 3। এখন আপনারা বলতে পারেন যে এখানে n এর মানটা কি হবে। এখন আমি যদি বলি n তম পদ, হ্যাঁ,
আমি যদি বলি চতুর্থ পদ বের করো, কি পদ বের করো? চতুর্থ পদ, ঠিক আছে, বা পঞ্চম পদ বের করো। এখন পঞ্চম পদ বললে n এর জায়গায় হবে 5, আর চতুর্থ পদ বের করো তখন হবে n এর জায়গায় 4, ঠিক আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে n তম পদ বের করার ক্ষেত্রে আমাদের একটা সূত্র অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে a + n-1 * d, এবং এই সূত্রটা বুঝতে গেলে আমাদের একটা ধারার সাহায্য নিতে হবে। জাস্ট লাইক হচ্ছে একটা ধারার মধ্যে যে প্রথম পদকে আমরা a দ্বারা চিহ্নিত করি, এবং দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে d, আর হচ্ছে n বলতে বেসিক্যালি চতুর্থ পদ, পঞ্চম পদ, কোশ্চেনে যেটা বলবে তার উপর ভিত্তি করে আমরা বেসিক্যালি কি করব, n এর মান বসাতে পারবো। তো আমরা যদি আরেকটু আরেকটু ক্লিয়ার করার জন্য যদি আরেকটু দেখি, জাস্ট লাইক হচ্ছে 9 + 7 + 5 + 3 +... হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে এই ধারার প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? a দ্বারা। হ্যাঁ, এই যে প্রথম পদ হচ্ছে 9, হ্যাঁ, এরপর সাধারণ অন্তর d, এই যে যেটা বললাম d, এই সাধারণ অন্তর কিভাবে বের করে? দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করার মাধ্যমে। এখন দ্বিতীয় পদ কোনটা? 7, হ্যাঁ, এরপর প্রথম পদ কি? 9, তো 7 থেকে 9 গেলে কত হয়? -2, ঠিক আছে। সাধারণ অন্তর তার মানে পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। হ্যাঁ, তার মানে দেখেন n তম পদ বের করার ক্ষেত্রে আমার a এবং d লাগবেই, কারণ আমাদের a আর d এর মান এখানে বসাতে হবে। আর কোশ্চেনে যদি বলে পঞ্চম পদ, তাহলে আমরা এখানে বসাবো 5, দশম পদ বললে n এর জায়গায় বসাবো 10। সো এই হচ্ছে মোটামুটি ভাবে সূত্র সংশ্লিষ্ট আলোচনা। সমান্তর ধারাকে চেনার পর এবং সমান্তর ধারার যে n তম সূত্র সেটাকে বোঝার পর এখন n তম পদ নির্ণয় করার ক্ষেত্রে যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো আমরা কি করব? সলভ করব। তো আমরা যদি প্রথম কোশ্চেনে এসে থাকি যে 2 + 4 + 6 ... ধারাটির দশম পদ কত, তো এই অঙ্কটি কিভাবে আমরা সলভ করব? এখন আমরা দেখব কিভাবে এই সূত্রটাকে এক্সিকিউশন করা যায়। তো আমরা কেমনে বুঝতেছি যে এই সূত্রটা এক্সিকিউশন করব? প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে n তম পদ নির্ণয় সূত্র। n তম পদ, n তম পদের সূত্র হচ্ছে a + n-1 * d। n তম পদ বলতে দশম পদ, 29 তম পদ, 12 তম পদ, n তম পদ, ঠিক আছে। কোশ্চেনে ভ্যারিয়েশন হচ্ছে এমন যে n তম পদ বলতে দশম পদ, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আমরা কিভাবে এখন এক্সিকিউশন করব, একটা দুইটা ম্যাথ করলে আমরা বুঝতে পারবো। তো প্রথম ম্যাথটা যদি দেখি, যেখানে বলছে 2 + 4 + 6 ... ধারাটির দশম পদ কত, এবং এই ধারাটা সমান্তর ধারা কিনা আমরা এখন সবাই বুঝতে পারবো, কারণ আমাদের যে ডিফারেন্স 2 থেকে 4 গেলে কত হয়? 2, 2 এর পর 4 হলে 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, অর্থাৎ এখানে যে ব্যবধান সেই ব্যবধানটা কিন্তু সেম। সো যেহেতু এখানে ব্যবধান সেম, তার মানে এই ধারাকে আমরা সমান্তর ধারা হিসেবে অভিহিত করতে পারবো। এখন সমান্তর ধারাকে যে দশম পদ মানে n তম পদ, n তম পদের সূত্রটা কি? a + n-1 * d। সো এখন আমাদের যে কোশ্চেনটা বলছে 2 + 4 + 6 +... এখন বলছে দশম পদ বের করো, ঠিক আছে, যে দশম পদ এখানে কত। এখন ব্যাপারটা হচ্ছে আমরা জানি একটা ধারার প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? a দ্বারা, যেটা আমরা এখানে দেখছি যে একটা ধারার প্রথম পদকে a দ্বারা প্রকাশ করা হয়। এখন একটা ধারার সাধারণ অন্তর জানি কিভাবে বের করে, এই যে এখানে বলেছি দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করলে যেটা হবে। তো এখানে দ্বিতীয় পদ হিসেবে আছে 4 এবং প্রথম পদ হিসেবে আছে 2, তো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এই যে দ্বিতীয় পদ হচ্ছে 4, প্রথম পদ হচ্ছে 2, তো 4 থেকে 2 গেলে কত হবে? 2, ঠিক আছে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে দশম পদ বের করো। এখন দশম পদটা কিভাবে বের করব? এই যে দশম পদ কিভাবে বের করব? a + n-1 * d, ঠিক আছে। এই যে দশম পদ মানে n তম পদের সূত্রটাই আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন মান বসাবো যে a বলতে কি বুঝায়? এই যে a বলতে কত? 2, প্রথম পদ হচ্ছে 2, n বলতে কি বোঝায়? দশম পদ, দশম বলতে n এর জায়গা হবে 10, ঠিক আছে। এরপর নেক্সট হচ্ছে -1, আর d হচ্ছে কি হবে? d দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করলে যে সাধারণ অন্তর সেটা হচ্ছে d। এখন দেখেন 2 + 10 থেকে 1 গেলে কত হয়? 9, 9 এর সাথে 2 গুণ করলে কত হয়? 18, আর 18 এর সাথে 2 যোগ করলে কত হবে? 20, ঠিক আছে। সো আমরা আশা করি বুঝতে পেরেছি যে এই দশম পদটা আমাদের কত অ্যানসার হিসেবে এসেছে, ঠিক আছে। এখন সেকেন্ড অঙ্কটা একটু দেখাই দিই, এটা খুবই সহজ কিন্তু। সেকেন্ড অঙ্কটা একটু দেখিয়ে দিই। ব্যাপারটা হচ্ছে এখানে কি বলছে? 1 4 7 10 ধারাটির 29 তম পদ কত। এখন ব্যাপারটা হচ্ছে 29 তম পদ কত, এই যে এটাকে সমান্তর অনুক্রম বলা হয়। কিভাবে বুঝছি সমান্তর অনুক্রম কিংবা সমান্তর ধারা? যে 1 এর পর 4, 4 এর পর 7, 7 এর পর 10, 3 করে বাড়তেছে, অর্থাৎ একই হারে বাড়ছে। যদি একই হারে বেড়ে থাকে তাহলে সে ধারাকে বলা হয় সমান্তর ধারা। তো এখন ব্যাপারটা হচ্ছে যে 1 + 4 + 7 + 10, এখন এই ধারাটা কত? 29 তম পদ কত? 29 তম পদ কত? সো এখন আমরা তো খুব ভালো মতো জানি একটা ধারার প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রথম পদকে a দ্বারা প্রকাশ করা হয়, এবং প্রথম পদ হচ্ছে এখানে 1, ঠিক আছে। এখন সাধারণ অন্তরটা কি হবে? দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করতে হয়। তো 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3,
ঠিক আছে। এখন আমাদের বলছে 29তম পদ কত, তাহলে লিখবো 29তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, 29তম পদ কি হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এর জায়গায় কত হবে, এর জায়গায় আমরা এই যে 1 বসাবো, কারণ a এর মানটা কত 1, d এর মানটা কত এখানে 3, n এর মানটা কত হবে 29তম পদ। 29তম পদ বলতে n এর জায়গায় 29 হবে। হ্যাঁ, 29তম পদ বলতে n এর জায়গায় 29 হবে, মাইনাস হচ্ছে 1, আর d এর মানটা কত 3। ঠিক আছে, 1 প্লাস হচ্ছে 29 থেকে 1 গেলে 28, 28 এর সাথে 3 গুণ করলে যত হবে সেটা এখানে লিখবেন, তার সাথে 1 যোগ করে যে অ্যানসারটা হবে সেটাই হচ্ছে এই অঙ্কের অ্যানসার। তো আমরা আশা করি এই অঙ্কগুলো আস্তে আস্তে বোঝা শুরু করেছি। তো প্রথম দুটি ম্যাথ বোঝার পর এখন আমরা তৃতীয় ম্যাথটি সলভ করব। তৃতীয় ম্যাথটি হচ্ছে 2 - 5 - 12 - 19 ধারাটির 12তম পদ নির্ণয় করো। এখানে বলেছে জাস্ট 12তম পদ বের করো। তো এখানে আমাদের যে ধারাটা বলছে 2 - 5, একটু উপর করে লিখি, 2 - 5 - 12 - 19। ঠিক আছে, তো এখন বলছে এই ধারাটির কততম পদ বের করতে, 12তম পদ বের করতে। এখন আমরা জানি একটা ধারার প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদকে কি বলা হয়, 2। এখানে এই ধারার প্রথম পদটা কি হবে 2, এবং এখানে যদি ডিটা বের করতে চাই, আমরা জানি যে আমাদের ডিটা লাগবে। ডিটা কিভাবে বের করব, দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় পদের মান কত, দ্বিতীয় পদের মান কিন্তু -5, শুধু 5 বললে হবে না, দ্বিতীয় পদ এখানে কত -5। ঠিক আছে, এই -5 দ্বিতীয় পদ মাইনাস, এরপর কি হবে প্রথম পদ, প্রথম পদ হচ্ছে এখানে 2। তো এখন একটা জিনিস দেখেন, -5 থেকে -2 গেলে কত হবে, -7 হবে, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, সো এই যে একটা জিনিস, যে একটা ধারার মধ্যে প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা, এবং ডি বলতে কি বোঝায়, সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে কিভাবে বের করব, দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করে, যেটা আমাদের এখানে লেখাই আছে। এই যে সাধারণ অন্তর বের করতে হবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করে। এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে আমরা কি করেছি, বিয়োগ করেছি, বিয়োগ করে আমাদের কত আসছে, -7। এখন আমাদের বলছে 12তম পদ বের করতে। তো 12তম পদ, 12তম পদ কি হবে, ওই যে একইভাবে 12তম পদ মানে n-তম পদ, n-তম, এই যে n-তম পদ, এই যে 12 কে যদি n ধরি, n-তম পদ। ঠিক আছে, সেই n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, সো এই এর জায়গায় কত হবে, এর জায়গায় আমাদের প্রথম পদ হিসেবে 2 ছিল, n এর জায়গায় কত হবে, 12তম পদ মানে 12 হবে। ঠিক আছে, এটা খুব ভালো মতোই জানি, মাইনাস হচ্ছে 1, আর ডি এর জায়গায় কত হবে, -7। ঠিক আছে, কি হবে, -7। এখন একটা জিনিস দেখেন, 2 প্লাস 12 থেকে 1 গেলে কত হবে, 11। 12 থেকে 1 গেলে কত হবে, 11। 11 সাথে -7 গুণ করলে হবে -77, -77। তো আমি ডাইরেক্ট লিখে দিই এখানে -77। তো 2 থেকে -77 গেলে কত হবে, -75। ঠিক আছে, এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। বেসিক্যালি হচ্ছে কি করতে হবে, এই একটা ধারার মধ্যে হচ্ছে আমাদের কি প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর সাধারণত হচ্ছে ডি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করে বের করতে হয়। আর 12তম পদ হচ্ছে ওই যে একই সূত্র, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, জাস্ট এর জায়গায় মান বসাবো, n এর জায়গায় 12তম পদ বলছে দেখে n এর জায়গায় 12 হবে, আর ডি এর জায়গায় যে মানটা আসে সে মানটা বসাই দিলে আমাদের ক্যালকুলেশন করে অ্যানসারটা চলে আসবে। তো আমরা আশা করি এই অঙ্কটাও বুঝতে পেরেছি। এখন 4 নম্বর অঙ্কটা যদি দেখি, এখন যদি 4 নম্বর অঙ্কটা দেখি, এখানে কি বলেছে, 1 + 5 + 9 + 13 + ডট 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 ধারাটির n-তম পদ কত। কি বলেছে, n-তম পদ, এখানে কিন্তু মানটা বলে দেয়নি। সো কোনো সমস্যা নাই। সো আমরা এখানে যদি লিখি 1 + 5 + একটু উপর করে লিখি, লিখতে 1 + 5 + 9 + 13। ঠিক আছে, প্লাস ডট ডট। এখানে বলেছে n-তম পদ করতে, কততম পদ, n-তম। সো এখন আমরা জানি যে একটা ধারার প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা, এর মান হচ্ছে 1, এবং সাধারণ অন্তর হচ্ছে ডি। দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করলে, যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করলে যে অ্যানসারটা আসে সেটা হচ্ছে সাধারণ অন্তর। তো 5 থেকে 1 গেলে কত হবে, 4। সুন্দর করে লিখি 4। ওকে, সো এখন আমাদের কিন্তু বলেছে n-তম পদ বের করতে। সো n-তম পদ, তো n-তম পদের সূত্র তো এটাই। হ্যাঁ, a প্লাস কি হবে, n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এর মানটা কত হবে, এর মানটা 1। হ্যাঁ, n এর জায়গায় এখন আমরা মান বসাতে পারবো না, এতক্ষণ ধরে তো 29তম, 12তম বলছে থেকে n এর জায়গায় 12 বসাই দিছি, দশম বলছে থেকে 10 বসাই দিছি। তো n-তম পদ বললে সে n-ই বসাইতে হবে। ঠিক আছে, n মাইনাস 1, আর ডি এর মানটা কত আসছে, 4। ঠিক আছে, এখন আমরা একটু ক্যালকুলেশন করি। এই যে 4 এর সাথে n, 4 এর সাথে n গুণ করলে 4n। হ্যাঁ, এবং 4 এর সাথে -1 গুণ করলে কত হবে, -4।
ঠিক আছে। তারপর নেক্সট কত আসবে, এই যে 4n 4n আছে, আর -4 + 1, -4 থেকে +1 গেলে কত হবে, -3। আশা করি আমরা এই ব্যাপারগুলো জানি। প্লাস মাইনাস ব্যাপারগুলো তো এখন শেখানোর আসলে সময় নেই, তো বেসিক্যালি হচ্ছে আমরা হয়তো এই প্লাস মাইনাসের ব্যাপারটা জানি যে -4 থেকে +1 গেলে কত হয়, -3। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, সো আশা করি আমরা এই প্রথম 4টি অঙ্ক খুব ভালো মতো বুঝতে পেরেছি। তো প্রথম 4টি ম্যাথ করার পর এখন আমরা 5 নম্বর ম্যাথে আসবো। 5 নম্বর ম্যাথটা এখানে বলছে একটি সমান্তর ধারার সাধারণ অন্তর হচ্ছে 10। কি বলেছে এখানে, একটি সমান্তর ধারার সাধারণ অন্তর হচ্ছে 10। ঠিক আছে, একটু বলে নেই। একটি সমান্তর ধারার সাধারণ অন্তর, এই যে সাধারণ অন্তর কি বলছে, 10 এবং 6তম পদ 52। তো এখন বলছে 15তম পদ কত। অর্থাৎ দেখেন আমরা প্রথম 4টা যে টাইপ অফ কোশ্চেন করেছি একটু ডিফারেন্স কিন্তু 5 আর 6, অর্থাৎ একটু কথা বলে চলে দিয়ে একটু সলভ করতে বলেছে। তো এখানে ধারা দিয়ে দিয়েছিল, ধারা দিয়ে ম্যাথ করা খুব ইজি ছিল, এগুলো খুব ইজি। এখন আমরা এই ম্যাথগুলো কিভাবে করব সেটা একটু দেখি। যে এখানে বলছে একটি সমান্তর ধারার সাধারণ অন্তর হচ্ছে 10 এবং 6তম পদ 52। এখন এই যে সাধারণ অন্তর যে 10, সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা প্রকাশ করা হয়, যেটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করতেছি। যে সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা। ডি এর মানটা ওরা বলে দিয়েছে 10। তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি যে সাধারণ অন্তর হচ্ছে 10, সাধারণ অন্তর মানে ডি, ডি এর মানটা কত, 10। এই যে সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা প্রকাশ করা হয়, এবং ডি এর মানটা হচ্ছে কত, 10। এখন এখানে বলছে 6তম পদ 52। এই 6তম পদ 52 এটার আলোকিক কোনো ইকুয়েশন বানানো যায় কিনা সেটা আমরা একটু দেখি। 6তম পদ বলতে আমরা জানি n তম পদ। n তম পদের সূত্র কিন্তু আমরা খুব ভালো মতোই জানি যে a + n - 1 * d। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের n তম পদ। বাট এখানে বলছে 6তম পদ। 6তম পদ বলতে বোঝাচ্ছে a + n এর জায়গায় কত বসাতে হবে, 6। ঠিক আছে, ঠিক আছে, 6তম পদ বলতে n এর জায়গায় কত বসাতে হবে, 6। 6তম পদের মান হচ্ছে 52। 6তম পদের মান হচ্ছে কত, 52। এখন আশা করি আমরা বুঝতে পারতেছি আস্তে আস্তে কিভাবে করে ইকুয়েশনটা বানাতে হবে। যে 6তম পদ 52, 6তম পদ 52 বলতে কিভাবে কি করতে হবে আমরা জানি। 6তম পদ বলতে n তম পদকে বোঝায়। n তম পদের সূত্র তো এটা a + n - 1 * d। যেহেতু বলছে 6তম পদ, n এর জায়গায় কত বসাতে হবে, 6। সো এই 6 বসালে n তম পদ, এই যে 6তম পদ, 6তম পদের মান কত, 52। এই যে 6তম পদের মান হচ্ছে 52। এখন আমরা যদি এই সমীকরণকে একটু সলভ করি তাহলে কি হবে একটু বলেন তো দেখি। a + 6 থেকে 1 গেলে কত, 5, 5d = 52। ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন যে এই কোশ্চেনটা থেকে আমরা জাস্ট সাধারণ অন্তর, এই যে সাধারণ অন্তরের মানটা পেয়েছি এবং 6তম পদ 52, এখান থেকে একটা ইকুয়েশন বের করতে পারছি। এখন আমাদের কোশ্চেন কিন্তু বলছে 15তম পদ কত। হ্যাঁ, 15তম পদের সূত্রটা কি হবে। এখন 15তম পদের সূত্র তো আমরা সে একই ভাবে জানি যে a + n - 1 * d, a + n - 1 * d। এখানে হচ্ছে 15তম পদ, যেহেতু বলছে n এর জায়গায় কত বসাতে হবে, 15। হ্যাঁ, তো আমাদের তো তখন দরকার হবে a এর মান আর d এর মানটা। সো আপনার কাছে কি a এর মান আর d এর মানটা রেডি করা আছে কিনা সেটা দেখতে হবে। তো আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে d এর মানটা রেডি করা আছে, কিন্তু a এর মানটা রেডি করা নাই। ঠিক আছে, এই কথাটা আমি আরেকবার একটু বুঝিয়ে বলি, কারণ আমাদের বলছে 15তম পদ বলতে, 15তম পদ বলতে আমরা তো জানি যে a + n - 1 * d, n এর জায়গায় কত বসাতে হবে, 15 বসাতে হবে। কিন্তু আপনার কাছে কি a এর মান আর d এর মান কি রেডি করা আছে? আমাদের কাছে d এর মানটা রেডি করা আছে, কিন্তু a এর মানটা রেডি করা নাই। সো a এর মানটা বের করতে হবে। এখন কিভাবে বের করতে হবে, এই যে আপনার কাছে তো এখন দুইটা অস্ত্র আছে, যে d এর মানটা আর হচ্ছে এই ইকুয়েশনটা। সো এই d এর মানটা আমি যদি এখানে বসাই তাহলে কিন্তু আমাদের a এর মানটা চলে আসে। খেয়াল করে কি দেখছেন যে আমি যদি d এর মানটা এখানে বসাই দিই, দেখেন a + 5 * কত, 10 = কত, 52। সো a + 50 = 52। এই যে 5 10 কত, 50। এখন a এর মানটা কত হবে, 52। আর ওইদিকে যদি 50 চলে যায়, 52 - 50 = 2। অর্থাৎ দ্যাট মিন্স আমাদের কিন্তু a এর মানটা চলে আসছে। a এর মানটা কত আসছে, 2 আসছে। এখন খেয়াল করে দেখেন আমাদের কাছে কিন্তু a এর মানও চলে আসলো। তো আমরা কি এখন যে 15তম পদ সেটা বের করতে পারবো? এখন তো আমাদের জন্য বের করা অনেক ইজি হয়ে গেল, তাই না? এখন আমরা কিভাবে কি করব, এখন ইজি হয়ে গেছে। ইজি কিভাবে হলো, এখন আমরা লিখব যে 15তম পদ, এই যে 15তম পদ, 15তম পদের সূত্র কি, a + 15 - 1 * d। আমরা কি বুঝতে পারছি, কারণ n - 1 এর জায়গায় n এর জায়গায় কত হবে, 15। সো এর মানটা আমাদের রেডি আছে। এর মানটা কত, 2 + 15 - 1 করলে 14 * d এর জায়গায় কত হবে, 10, যেটা অনেক আগে দেওয়া ছিল। যে 2 + 14 সাথে 10 গুণ করলে 140। তো 140 এর সাথে 2 যোগ করলে 142। তো দ্যাট মিন্স হচ্ছে 15তম পদ হচ্ছে এখানে 142। তো আমরা আশা করি কিন্তু বুঝতে পারছি অঙ্কটা কিভাবে করা
হয়েছে। তো বেসিক্যালি সাধারণ অন্তর দেওয়া ছিল, তারপর 6তম পদ 52, এই 6তম পদ 52কে আমরা কি করেছি, সলভ করেছি। সলভ করার পর সেখান থেকে একটা ইকুয়েশন বের হয়েছে, সেই ইকুয়েশনের মধ্যে ডি এর মানটা বসাইছি, তো যার কারণে আমাদের কিসের মান আসছে, এর মান আসছে। তো এর মানটা আসার পর এ আর ডি যখন রেডি, তখন আমরা 15তম পদটা বের করতে পেরেছি। তো আশা করি আমরা কিন্তু অঙ্কটা বুঝতে পেরেছি। তো যদি না বুঝে থাকি, অঙ্ক আরেকবার একটু পজ করে দেখবেন, তো আশা করি বুঝতে পারবো যে 15তম পদটা আমরা কিভাবে বের করেছি। ঠিক আছে, তো আশা করি এই অঙ্কটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তো আমাদের 5 নম্বর ম্যাথ বোঝার পর এখন আমাদের 6 নম্বর যে ম্যাথটা, সেটা হচ্ছে তৃতীয় পদ 6 এবং দশম পদ 27 হলে প্রথম পদ কত। বেসিক্যালি হচ্ছে আমার কিন্তু টার্গেট ছিল যে n তম পদ সংশ্লিষ্ট সকল ধরনের ম্যাথ এমন ভাবে করে দিতে যাতে এই টাইপ অফ ম্যাথ কোনো প্রকার সমস্যা না হয়। তো সেই লক্ষ্যে কিন্তু আমি ওইভাবে প্যাটার্ন ধরে ধরে সাজিয়েছি এবং ওইভাবে কিন্তু আমরা সলভ করছি। এই 6টা ম্যাথের পরে যে আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে বিষয়টা এমন না, আমি আরো 2টা ম্যাথ করে দিব। এতে করে যেটা হবে যে এই ক্যাটাগরি 1 এর যে কোনো ধরনের ম্যাথ আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের যে 6 নম্বর যে ম্যাথটা, সেটা হচ্ছে এখানে কিন্তু বলছে যে তৃতীয় পদ 6, হ্যাঁ, এই যে তৃতীয় পদ 6 এবং দশম পদ 27, ঠিক আছে, তৃতীয় পদ 6 এবং দশম পদ হচ্ছে 27। তো এখন বলছে প্রথম পদ কত। সো তৃতীয় পদ 6, দশম পদ 27 হলে প্রথম পদ কত। এখানে কিন্তু দুইটা ইকুয়েশন টাইপ কথা বার্তা বলেছে, আপনারা বুঝতেই পারছেন। তৃতীয় পদ 6, এখান থেকে আমাদের একটা ইকুয়েশন বানাইতে হবে। সেটা কিভাবে, একটু আগে যেটা শিখেছিলাম যে 6তম পদ 52, ওইখান থেকে যে একটা ইকুয়েশন বানানো শিখিয়েছিলাম না, ঠিক একইভাবে তৃতীয় পদ 6, এখান থেকে একটা ইকুয়েশন বের করতে হবে। দশম পদ 27, এখান থেকে একটা ইকুয়েশন বের করতে হবে। তারপর কাটাকাটি করে এই প্রথম পদকে কি দ্বারা জানি প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়। এটা আমরা খুব ভালো মতোই জানি, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। তো এখন অঙ্কটা আমরা একটু ধরে ধরে করা শুরু করি। এটা আশা করি এখন লাগবে না এই সূত্রটা, বেসিক্যালি সূত্রটা অনেকক্ষণ ধরে আমরা আলোচনা করেছি। তো এই সূত্রটা এখন ইয়ে করে হয়েছে, মানে একদম সব ভালো মতো হয়ে গেছে। তো এখন আমরা যদি একটু ম্যাথটা সলভ করি, আমাদের বলছে তৃতীয় পদ 6, হ্যাঁ, কি বলেছে, তৃতীয় পদ 6। তো তৃতীয় পদ 6 মানে আমরা তো জানি যে n তম পদের সূত্রটা জানি কি ছিল, a plus n minus 1 into d, ঠিক আছে, a plus n minus 1 into d, এটা আসলে কি n তম পদ। তো এখানে বলেছে তৃতীয় পদ 6, তো তৃতীয় পদ 6 মানে কি, a plus n এর জায়গায় কত বসাতে হবে, 3 minus 1 into d ইকুয়াল টু, এই যে এটা হচ্ছে n তম পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। তৃতীয় পদ মানে হচ্ছে n এর জায়গায় 3 বসানো, ঠিক আছে। তো তৃতীয় পদের মান কত, 6। তো তৃতীয় পদের মান হচ্ছে 6। এই তো বুঝা গেছে আশা করি। এই যে তৃতীয় পদ 6, এই যে তৃতীয় পদ 6, তৃতীয় পদের মান হচ্ছে 6, একটু আগে আমরা দেখাইছি। তো এখান থেকে আমরা যদি একটু সলভ করি, তাহলে কি হয়, a plus 2d equal to কত, 6। আশা করি আমরা বুঝতে পেরেছি, এটা আমাদের একটা ইকুয়েশন। ওকে, এখন আমাদের দশম পদ 27, এই জায়গা থেকে যদি একটা ইকুয়েশন বের করি, এই জায়গা থেকে যদি একটা ইকুয়েশন বের করি, দশম পদের জায়গায় আমাদের কি হবে, a প্লাস, আশা করি আমরা এখন বুঝতে পারবো, n এর জায়গায় কত বসাতে হবে, 10, এরপর 10 minus 1 into d, দশম পদের মান কত, 27। এই যে দশম পদ, a plus n minus 1 into d equal to 27। আমরা আশা করি বুঝতে পারতেছি কিভাবে ইকুয়েশন গুলো আসছে। দশম পদ বলতে হচ্ছে এটা, a plus 10 minus 1 into d, জাস্ট n এর জায়গায় 10 বসাতে হবে, আর দশম পদের মান কত, 27, এই কারণে আমি 27 লিখছি। তো এটাকে যদি একটু সলভ করি, a প্লাস কত হবে, 9d, 10 থেকে 1 গেলে 9, তো এই যে 27। তো আমাদের আরেকটা ইকুয়েশন চলে আসছে, ঠিক আছে। তো এটাকে আমি যদি 1 নাম্বার ইকুয়েশন দিই, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তো আমাদের দুইটা ইকুয়েশন কিন্তু তৈরি করা হয়ে গেল, কিন্তু আমাদের কোশ্চেন বলছে কিন্তু প্রথম পদ কত, প্রথম পদ মানে a। তো এখন এই দুইটাকে আমাদের কি করতে হবে, কাটাকাটি করতে হবে। এই দুইটাকে কাটাকাটি করে আমাদের কি করতে হবে, a বের করার চেষ্টা করতে হবে। আমরা যদি একটু দেখি যে এখানে বেসিক্যালি a plus 9d সমান 27, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। আর প্রথম ইকুয়েশনটা কি, a plus 2d সমান 6, ঠিক আছে। এই এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2 নং থেকে 1 নংকে বিয়োগ করব, হ্যাঁ। 2 নং থেকে 1 নংকে যদি বিয়োগ করি, তাহলে কি হবে, আমাদের এ কাটা যাবে, ঠিক আছে। এই 2 থেকে 1 নংকে আমরা বিয়োগ করলে কি হবে, এ কাটা যাবে। কেন কাটা যাবে এবং কেন আমরা এটা করতেছি সেটা 1 মিনিট পরে বুঝতে পারবো। তো বেসিক্যালি হচ্ছে আমাদের যে দুইটা ইকুয়েশন আসছে, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2 থেকে 1 নংকে কি করে দিব, বিয়োগ করে দিব, হ্যাঁ। 2 থেকে 1 নংকে বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে এই যে আমি যদি বিয়োগ করি, তাহলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়। বেসিক্যালি এখানে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, হ্যাঁ। এটা আসলে একটা একদম রুট লেভেলের কথা, যে মাইনাস যখন করব, 2 থেকে 1 নংকে যখন বিয়োগ করতে যাব, তখন কিন্তু এখানকার যে চিহ্ন, সেই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। এখানে যেমন প্লাস ছিল সেটা হয়ে যাবে মাইনাস, এখানকার প্লাস সেটা হয়ে যাবে মাইনাস, এখানকার প্লাস সেটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। সো এখন আমরা যদি বিয়োগ করি, যেমন দেখেন এই যে এ কাটা, কারণ বিয়োগ করলে কি এ কাটা, 9d থেকে 2d গেলে কত হবে, 7d হবে, ঠিক আছে। এরপর 27 থেকে 6 গেলে কত হবে, 21 হবে, ঠিক আছে। এখন আমরা যদি ডি এর মানটা বের করি, যে 21 আর 7 কে নিচে নিয়ে আসলে 21 কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 3।
তাহলে আমাদের ডি এর মানটা কিন্তু চলে আসছে 3। ঠিক আছে, ডি এর মানটা কত চলে আসছে? 3 চলে আসছে। এখন আপনারা বলতে পারেন আমাদের তো চাইছে হচ্ছে এ এর মান, আপনি ডি এর মান কেন বের করছেন? এখন দেখেন ডি এর মান যে আমরা বের করছি, এই ডি এর মানটা আমি যদি যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিই তাহলে কিন্তু এ এর মানটা পেয়ে যাব। খেয়াল করে কি দেখেছেন যে আমাদের দেখেন যে ডি এর যে মানটা আসছে সেই ডি এর মানটা এই 2 নাম্বার কিংবা 1 নাম্বার যে কোনো একটা জায়গায় বসাই দিলে কিন্তু এর মানটা চলে আসবে। তো আমরা বসাই দিই। হ্যাঁ, আমাদের ডি এর মান কত আসছে? 3। একটু লিখে রাখি যে ডি এর মানটা আসছে 3। সো আমরা একটু এদিকে মুছে দিই। আশা করি এদিকে বুঝতে পারছি। এরপর নেক্সট হচ্ছে আমাদের এখানে ডি এর মানটা কত আসছে? 3। এখন ডি এর মানটা হয় আপনি 1 নঙ্গে বসাবেন নাইলে 2 নঙ্গে বসাবেন, এটা আপনার ব্যাপার। তো আমি যদি বলি ডি এর মানটা 1 নঙ্গে বসিয়ে পাই, হ্যাঁ 1 নঙ্গে বসিয়ে পাই। 1 নঙ্গে বসালে কি হবে? a প্লাস ওই যে 2d 2 ইনটু ডি এর জায়গায় কত বসবে? ডি এর জায়গায় হচ্ছে 3 বসবে, সমান সমান 6। এটা কোথায় বসাচ্ছি? এখানে। হ্যাঁ, a প্লাস 2d, এই যে ডি এর জায়গায় কত বসবে? 3। একটু আগে আমরা বের করে আসছি যে ডি এর মানটা 3 আসছিল, এই ডি এর মানটা হচ্ছে 3। ঠিক আছে, সো 2 ইনটু 3 ইকুয়াল টু এত। তো a প্লাস 2 প্লাস 3 2 ইনটু 3 তাহলে কত হবে? 6। এখানে হবে 6। তাহলে a সমান সমান 6 মাইনাস 6, কারণ প্লাস 6 এর পাশে নিয়ে গেলে প্লাস 6 মাইনাস 6, তাহলে a ইকুয়াল টু কত হবে? 0। ঠিক আছে, এগুলো কত হবে? 0। তার মানে এখানে প্রথম পদটা কত হবে? 0। তো আশা করি আমরা কিন্তু বুঝতে পেরেছি যে এখানে আমাদের প্রথম পদের মানটা কত হবে? 0। তো আশা করি আমাদের এই অঙ্কটা বুঝতে সমস্যা হয়নি। বেসিক্যালি হচ্ছে কি করেছি যে এইটা আর এইটা, এই দুইটা শর্ত থেকে দুইটা ইকুয়েশন বের করেছিলাম, দুইটা ইকুয়েশন বের করে দুইটা ইকুয়েশনকে কাটাকাটি করে আমরা ডি এর মান বের করছি। ডি এর মানটা যে কোনো একটা জায়গায় বসিয়ে আমরা এর মানটা নিয়ে আসছি। তো আশা করি আমাদের কোনো সমস্যা এখানে নেই। তারপরে যদি কোনো সমস্যা হয় তাও আমাকে ইনবক্স করবেন, তাহলে আমি ইনশাআল্লাহ আরেকবার একটু বুঝিয়ে দিব। কোনো প্রকার সমস্যা নেই, আরেকটু পজ করে দেখলে আশা করি এই অঙ্কে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো প্রথম 6টি অঙ্ক বোঝার পর এখন আমরা আরো দুটি অঙ্ক নিয়ে কথা বলবো, যে দুটি অঙ্ক করতে পারলে আমরা ইনশাআল্লাহ n তম পদ সংশ্লিষ্ট যে কোনো ম্যাথ করতে পারবো। তো বেসিক্যালি হচ্ছে এখানে আমরা যদি দেখি যে এখানে যে প্রথম কোশ্চেনটি সেটা হচ্ছে কোন সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি 5 ও 17 হয় তাহলে তৃতীয় সংখ্যা কত? এখন ওরা বলেছে যে কোন সমান্তর প্রগমনে মানে একটা সমান্তর ধারা, তার মানে এখানে কি হবে? একটা সমান্তর ধারা হবে। ঠিক আছে, একটা সমান্তর ধারা। সো একটা সমান্তর প্রগমনে মানে কোন সমান্তর প্রগমনে মানে একটা সমান্তর ধারায় দুটি সংখ্যা যদি 5 আর 17 হয়, এই যে দুটি সংখ্যা 5 আর 17, আমি কেন প্লাস দিচ্ছি? কারণ সমান্তর ধারার মতো করে সাজাচ্ছি। কোন সমান্তর প্রগমনে বলেছে, সমান্তর প্রগমনে মানে হচ্ছে সমান্তর ধারা টাইপ সাজাতে হবে। তো 5 প্লাস 17, ওরা বলেছে তৃতীয় সংখ্যা কত? এই যে 3 নাম্বার সংখ্যাটা কত হবে? ঠিক আছে, এটাই তো এখন আমাদের মূল বিষয়, যে একটা সমান্তর প্রগমনে মানে একটা সমান্তর ধারার মধ্যে প্রথম দুটি পদ দিয়ে দিছে, আর তৃতীয় সংখ্যাটি কত হবে। তো তৃতীয় সংখ্যাটি কত হবে, এখন আমরা একটা জিনিস জানি, কিন্তু একটা সমান্তর ধারার মধ্যে কিন্তু ডিফারেন্সটা, প্রত্যেকটা পদের ডিফারেন্সটা কি হয়? সেম হয়। এখন আমি যদি দেখি 5 থেকে 17, এখানে ডিফারেন্স কিন্তু কত হবে? 12। ঠিক আছে, আমরা খুব ভালো মতো জানি 5 এর সাথে 12 যোগ করলে কিন্তু 17 হয়। ঠিক তেমনি এটা যদি সমান্তর প্রগমনমুক্ত হতে হয়, তার মানে এই 5 থেকে 7 এর মধ্যে যেহেতু 12 ডিফারেন্স আছে, 17 থেকে এর তৃতীয় সংখ্যার মধ্যেও কি দিতে হবে? 12 ডিফারেন্স থাকতে হবে। এখন আমি যদি 17 এর সাথে 12 যোগ করি তাহলে কত হবে? 29। খেয়াল করে দেখেন, এই যে 5 এর সাথে 5 থেকে 17 কত ডিফারেন্স? 12 ডিফারেন্স। 17 থেকে 29 কত ডিফারেন্স? 12 ডিফারেন্স। এখন কিন্তু আমাদের সমান্তর প্রগমনমুক্ত হচ্ছে। ঠিক আছে, এখন যেভাবে হবে এখন কিন্তু সমান্তর প্রগমনমুক্ত হবে, অর্থাৎ সমান্তর ধারা হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আমরা কিভাবে করেছি যে একটা সমান্তর প্রগমন মানে হচ্ছে একটা সমান্তর ধারা সাজাইতে হবে, আর দুইটা সংখ্যা দিয়ে দিছে কত? 5 আর 17। ওরা বলতেছে তৃতীয় সংখ্যা মানে কি? এই যে এ থার্ড সংখ্যাটা কত হবে। এখন একটা সমান্তর ধারা হতে হলে আমি বারবারই বলেছি যে প্রত্যেকটি পদের ডিফারেন্স কি হতে হবে? সেম হতে হবে। তো এখন 5 এর সাথে 17 ডিফারেন্স কিন্তু 12, তাই 17 এর সাথে তৃতীয় সংখ্যা এখানেও যেটা হবে সেটা কি? ডিফারেন্স কত হবে? 12 হতে হবে। তো 12 হতে হলে আপনি কি করবেন? 5 এর সাথে 12 যোগ করে 17 হয়েছে, 17 এর সাথে 12 যোগ করে কত হবে? 29। তাহলে কিন্তু আমাদের থার্ড সংখ্যাটা পাওয়া যাচ্ছে, এবং থার্ড সংখ্যা 29 হওয়ার মাধ্যমে কিন্তু একটা সমান্তর প্রগমন হিসেবে সেটা গণ্য হচ্ছে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে এখানে তৃতীয় সংখ্যা হিসেবে কত হবে? 29 হবে। ঠিক আছে, তো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি। তৃতীয় সংখ্যা কত হবে? তৃতীয় সংখ্যা হবে 29। ঠিক আছে, কারণ 29 দিলে যেটা হবে 5 এর সাথে 12 যোগ করলে 17 হয়, 17 এর সাথে 12 যোগ করলে 29 হয়, অর্থাৎ এখানে যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা কি হচ্ছে? সেম হচ্ছে। তাই এখানে তৃতীয় সংখ্যা হবে কত? 29। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি। তো আমরা এই ম্যাথটি বোঝার পর এখন আমরা যে ম্যাথ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সর্বশেষ ম্যাথ এই টপিকের, সেটা হচ্ছে কোন সমান্তর ধারার p তম পদ q ও q তম পদ p হলে p প্লাস q তম পদ নির্ণয় করো।
এই টাইপের সবথেকে কঠিন অঙ্ক যেটা সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এটা রিটেনে কাজে লাগে। প্রিলিতে বেসিক্যালি প্রশ্ন হয় না, যদিও কিছু কিছু জায়গায় দেখলাম প্রিলিতে এই কোশ্চেনটা আসছে, তবে এটা রিটেন বেস ম্যাথের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা আসলে বেসিক্যালি কি হয়, অনেকে আসলে ওইভাবে ভেঙে চুরে করতে পারে না এবং ক্যালকুলেশন জটিলতায় ভুগে এই অঙ্ক করার ক্ষেত্রে। তো আমি খুব ইজি ভাবে করার চেষ্টা করব, একটু রিটেন বেস তো একটা, তো আমি একটু রিটেন বেসেই করে দেখাই। তো বেসিক্যালি হচ্ছে এখানে বলেছে যে কোন সমান্তর ধারার পি তম পদ কিউ, কি বলেছে, পি তম পদ কিউ আর কিউ তম পদ পি। তো এই দুইটা জায়গা থেকে দুইটা ইকুয়েশন আমি বের করব। সেটা কিভাবে দেখেন, পি তম পদ কিউ, পি তম পদ কিউ আমি যদি প্রথম শর্ত অনুসারে যদি বের করি, পি তম পদ কিউ মানে আমরা জানি কিন্তু পি তম পদ কিউ আমরা এন তম পদের সূত্র জানি কিন্তু a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা কিন্তু n তম পদ, তাহলে পি তম পদ কি হবে, n এর জায়গায় কি হবে, p হবে। এই তো কথা, কারণ 6 তম পদ বললে আমরা কি n এর জায়গায় 6 বসাতাম, 5 তম পদ বললে n এর জায়গায় 5 বসাতাম, ঠিক আছে। সো p তম পদ বলতে বোঝাচ্ছে a প্লাস এই যে p মাইনাস 1 ইনটু d, মানে a প্লাস n মাইনাস 1 ইনটু d। n এর জায়গায় কত হবে, p হবে। p তম পদের মান কত, q, ঠিক আছে। p তম পদের মান হচ্ছে q, এই যে p তম পদ q, এই যে p তম পদ q। তো এখন আমরা যদি এটাকে সলভ করি তাহলে কি হবে, a প্লাস এই যে p এর সাথে d গুণ করলে কি হবে, pd হবে, মাইনাস 1 এর সাথে d গুণ করলে কত হবে, মাইনাস d হবে, সমান সমান q। এটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশন, ঠিক আছে। এটা আমাদের প্রথম ইকুয়েশন। এখন আমরা যদি p তম পদ q থেকে একটা ইকুয়েশন বের করতে পারি, ঠিক তেমনি q তম পদ p থেকে আরেকটা ইকুয়েশন বের করতে পারবো। সেটা কিভাবে, q তম পদ p, q তম পদ মানে n তম পদ, আমরা জানি n তম পদের সূত্র তো a প্লাস n মাইনাস 1 ইনটু d, যেটা আমরা জানি। তো এখানে যদি বলছে q তম পদ, q তম পদ বললে n এর জায়গায় কত হবে, q হবে, ঠিক আছে। n এর জায়গায় কত হবে, q হবে। তো সো a প্লাস কি হবে এখানে, q মাইনাস 1 ইনটু d সমান সমান q তম পদের মান কত, p। এই q তম পদের মান হচ্ছে কত, p। যেমন এই যে p তম পদ q, ঠিক তেমনি q তম পদ p। তো এটাকে একটু সলভ করি, a প্লাস এই যে q এর সাথে d গুণ করলে qd, মাইনাস 1 এর সাথে d গুণ করলে মাইনাস d ইকুয়াল টু p। এই হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। দেখুন তো এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। বেসিক্যালি হচ্ছে আমি কি করেছি, এই যে আমি একটা ইকুয়েশন বের করেছি, এই যে সেটা কিভাবে, এই যে p তম পদ q, p তম পদ বলতে n তম পদকে বোঝায়। n তম পদের সূত্র কিন্তু a প্লাস n মাইনাস 1 ইনটু d। খালি n তম পদের জায়গায় n এর জায়গায় p বসাইতে হবে, শুধুমাত্র n এর জায়গায় কি বসাইছি, মনে করেন যে p। তাহলে সেই হিসেবে কি হয়, a প্লাস p মাইনাস 1 ইনটু d। তো সেটাই এখানে লিখেছি, a প্লাস p মাইনাস 1 ইনটু d। হ্যাঁ, তো এখান থেকে আমরা সেটা লিখেছি। তো এরপর তাহলে হচ্ছে একটা ইকুয়েশন বের করেছি। এরপর নেক্সট হচ্ছে আমরা কি করেছি, এই যে কিউ তম পদ p, কিউ তম পদ বলতে এই যে a প্লাস কিউ মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু p। তারপর নেক্সট হচ্ছে আমরা আরেকটা ইকুয়েশন বের করতে পেরেছি। তো আশা করি এতটুকু পর্যন্ত আমরা বুঝতে সক্ষম হয়েছি। তো তারপর হচ্ছে আমরা এই দুইটা ইকুয়েশন বোঝার পর এখন আমরা কি করব, দুইটা ইকুয়েশনকে নিয়ে একটু বিয়োগ করতে হবে, কারণ 2 থেকে 1 বিয়োগ করতে হবে। এবং আপনারা বলতে পারেন যে কেন আমি 2 থেকে 1 নিয়ম বিয়োগ করব, এটার একটা কারণ আছে। বেসিক্যালি একটা জিনিস মনে রাখবেন যে সমান্তর ধারার ক্ষেত্রে কিন্তু বিয়োগ হয় আর গুণোত্তর ধারার ক্ষেত্রে ভাগ হয়। হ্যাঁ, সমান্তর ধারায় কি হয়, সমান্তর ধারায় হচ্ছে বিয়োগ হয়। বেসিক্যালি হচ্ছে দুইটা ইকুয়েশন যখন আমরা বের করি, খেয়াল করে দেখবেন যে আমরা 2 থেকে 1 নংকে কি করে দিই, বিয়োগ করে দিই, যেটা আমরা একটু আগেও দেখেছিলাম যে ওইখানে বেসিক্যালি সমান্তর ধারা মনে হয় দুইটা ইকুয়েশন আমরা বের করেছিলাম, দুইটা ইকুয়েশন বের করে 2 থেকে 1 নংকে বিয়োগ করে তারপর আমরা সলভ করেছিলাম। তো এখানেও ঠিক সেম। তো সমান্তর ধারার ক্ষেত্রে বেসিক্যালি দুইটা ইকুয়েশন বের করলে যেটা হয়, 2 থেকে 1 নংকে বিয়োগ করে তারপর তেন অঙ্কগুলো করতে হয়। আর যখন সমান্তর ধারার জায়গায় গুণোত্তর ধারা থাকবে, এটা যদি আমরা পরে করাবো, এই যে গুণোত্তর ধারা হইলে ভাগ করতে হয়। গুণোত্তর ধারা হইলে এরকম যদি আমরা দুইটা ইকুয়েশন বের করি 1 নাম্বার আর 2 নাম্বার, তখন 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করে দিই। আর সমান্তর ধারা হইলে এরকম দুইটা ইকুয়েশন বের করে 2 থেকে 1 নংকে বিয়োগ করে দিই। এটা হচ্ছে পার্থক্য। সমান্তর ধারায় দুইটা ইকুয়েশন বের করার পর 2 থেকে 1 নং বিয়োগ করতে হয়, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে দুইটা ইকুয়েশন বের করে 2 থেকে 1 নংকে ভাগ করতে হয়। সো এটা আসলে ডিফারেন্স। তো সমান্তর ধারা যখন আমরা একদম সম্পূর্ণ শেষ করব, তখন গুণোত্তর ধারা এগুলো ডিটেইলস আমরা দেখিয়ে দেব। সো এখানে আমরা যদি দুইটা ইকুয়েশন আসে সেটা একটু চিহ্নিত করি। এই যে বেসিক্যালি হচ্ছে এই হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন, একটু সুন্দর করে লিখে ফেলি। হ্যাঁ, আমাদের যে দুইটা ইকুয়েশন আসছে, তো দুইটা ইকুয়েশন কি কি আসছে, a প্লাস pd মাইনাস b ইকুয়াল টু হচ্ছে q। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, আমি একটু মুছে দিচ্ছি, কারণ একটু মুছে ঠিক করে দিচ্ছি। এই যে আমাদের 2 নম্বর ইকুয়েশন কি, a প্লাস qd মাইনাস b সমান সমান p। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এটা p।
এই হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এই যে সলভ করার পর আমরা কিন্তু এই দুইটা ইকুয়েশন পেয়েছিলাম, দেখছেন আমি একটু জায়গা কমিয়ে নিয়েছি যাতে করে আমি একটু ম্যাথটা ভালো মতো সলভ করতে পারি। তো এই হচ্ছে দুইটা ইকুয়েশন আমরা পেয়েছি। এখন আমাদের 2 থেকে 1 নংকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, কারণ আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে কি করতে হয়, দুইটা ইকুয়েশন বের করে 2 থেকে 1 নংকে বিয়োগ করতে হয়। তো আমরা এই যে 2 নম্বর লিখতেছি a প্লাস qd মাইনাস d সমান সমান p, এবং a প্লাস pd মাইনাস d ইকুয়াল টু q। এই যে 2 থেকে 1 নংকে আমরা কি করব, এখন বিয়োগ করব। তো আমরা জানি বিয়োগ করলে কি হয়, জানি সব চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এখানে বেসিক্যালি কি আছে, প্লাস আছে, প্লাস হলে সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখানে প্লাস, সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। মাইনাস যেহেতু এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে প্লাস যেহেতু এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস হবে, সব চিহ্ন চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটা অনেক আদিকালের পরে। হ্যাঁ, সো এখানে আমি ডিটেইলস দেখালাম না। সো এখানে যে কাজটা করতে হবে, প্লাসে মাইনাসে, যেহেতু এটা মাইনাস তার মানে এটা একটা বাদ চলে গেল। তারপর দেখেন এই যে প্লাস হয়ে গেছে, প্লাস ডি মাইনাস ডি, তো ডি ডিও বাদ চলে গেল। হ্যাঁ, তো এখানে কি কি আছে, এই যে কিউ ডি, এরপর কি আছে, মাইনাস পিডি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি যে কিউ ডি মাইনাস পিডি, কারণ আমরা বিয়োগ করতেছি। বিয়োগ করার কারণে এ এ কাটা গেছে আর ডি ডি কাটা গেছে। কারণ কেন কাটা গেছে, কারণ হচ্ছে দেখেন এই প্লাসটা কি হয়ে গেছে মাইনাস, তো এটা হচ্ছে প্লাসে, এটা হচ্ছে মাইনাসে, প্লাসে মাইনাসে কাটা। তারপর এখানে মাইনাস ডি, এটা হচ্ছে মাইনাসটা কি হয়ে গেছে প্লাস, প্লাস ডি, তো মাইনাস ডি প্লাস ডি কাটা। সো এখন আমাদের কি থাকলো, কিউ ডি মাইনাস কি, এটা থেকে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এটাও ঠিক সেম, এটা থেকে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, যেহেতু আমরা বিয়োগ করতেছি। হ্যাঁ, সো এখন আমরা কি করব, একটু কমন নিব, এই জায়গাটা একটু ইয়ে করি। দেখেন এই যে এই জায়গাটা কমন যায় না, ডি কমন যাচ্ছে। হ্যাঁ, এই যে ডি কমন নিলে কি হয়, কিউ মাইনাস পি থাকে। হ্যাঁ, এই যে ডি হচ্ছে পি, কিউ মাইনাস পি। হ্যাঁ, কিউ মাইনাস পি সমান সমান কি থাকবে, পি মাইনাস পি। আশা করি এটা বুঝতে পেরেছি। দেখেন এখানে কি হচ্ছে, এই দেখেন এখানে ডি কমন যাচ্ছে, দুইটা জায়গায় কিন্তু ডি আসছে কমন। সো এই কারণে আমি ডি লিখছি। এরপর কি বাকি থাকে, কিউ মাইনাস পি, সে কিউ মাইনাস পি লিখছি। হ্যাঁ, এরপর দেন হচ্ছে এটা আছে। তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, ডি এর মানটা বের করতে হবে। ডি এর মানটা কেমনে বের করব, উপরে হচ্ছে পি মাইনাস কিউ আর নিচে হবে কিউ মাইনাস পি। তো দেখেন যদি নিচে পি মাইনাস কিউ হইতো, তাহলে পি মাইনাস কিউ বাদ যেত, তখন অ্যান্সার হইতো 1। হ্যাঁ, তো এখন যেহেতু উপরে আছে পি মাইনাস কিউ আর নিচে আছে কিউ মাইনাস পি, তো আমরা যে কাজটা করতে পারি, মাইনাস কমন নিতে পারি। হ্যাঁ, এই যে মাইনাস যদি কমন নিই, পি মাইনাস কিউটা কিউ মাইনাস পি হয়ে যাবে, কি হয়ে যাবে, কিউ মাইনাস পি হয়ে যাবে, উল্টে যায়, সবসময় মনে রাখবেন। এরপর নিচে হচ্ছে কিউ মাইনাস পি। এখন আপনারা বলতে পারেন যে কেন আমি কাজটা করলাম, কারণ আমাদের যাতে ওই নিচেরটার সাথে কাটাকাটি করতে ইজি হয়। কারণ আমি যদি পি মাইনাস কিউ কে মাইনাস কমন নিই, তাহলে কিউ মাইনাস কি হয়ে যাবে, পি হয়ে যাবে, মানে ঘুরে যাবে। ঘুরে গেলে এটা কাটা আমাদের জন্য করা ইজি হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে অ্যান্সার কত হবে, -1। কারণ কাটাকাটি করে কিছু না থাকলে সেটা 1 হয়, আর সামনে মাইনাস আছে দেখে -1। দ্যাট মিন্স হচ্ছে আমাদের ডি এর মানটা কত, -1। তো দেখেন আমাদের কিন্তু যেই ক্রাইটেরিয়াতে আমরা যাচ্ছি, এই যে দুইটা ইকুয়েশন প্রথমত পেয়ে গেছিলাম, তারপর 2 থেকে 1 নংকে বিয়োগ করে ডি এর মান পেয়েছি। এখন আমাদের প্রশ্ন কিন্তু বলেছিল পি প্লাস কিউ তম পদ বের করো। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা পি প্লাস কিউ তম পদটা বের করব, সেটা এখন আমরা আরেকটু দেখব। তো আমরা হচ্ছে এখন আপাতত বুঝতে পেরেছি যে কিভাবে কি করা লাগছে। বেসিক্যালি আমরা দুইটা ইকুয়েশন বের করছিলাম আর ডি এর মানটা বের করছি। তো মাঝখানে যে ঘটে যাওয়া ঘটনা সেটা আমরা একটু বাদ দিয়ে দিই, সেটা তো এখন আমাদের দরকার নেই। বেসিক্যালি এই যে শুধুমাত্র আমাদের দরকার এই যে ডি এর মানটা। ডি এর মানটা আমাদের, ডি এর মান কত আসছে, ডি এর মানটা হচ্ছে -1 আসছে। ডি এর মানটা কত, -1। তো এখন আমাদের কাছে শুধু সম্বল বলতে কি আছে, এই যে দুইটা ইকুয়েশন আর হচ্ছে ডি এর মান। এখন প্রশ্ন হচ্ছে পি প্লাস কিউ তম পদ বের করো। এটা আমরা কিভাবে বের করব, এখন দেখেন এই যে পি প্লাস কিউ তম পদ, এই যে পি প্লাস কিউ তম পদ, এটা কিভাবে বের করা যাবে, এ প্লাস, এই যে পি প্লাস কিউ তম পদ মানে এটা এন তম পদ। এটা খুব ভালো মতো জানি আমরা, যদি জানি যে এন তম পদের সূত্র তো আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইনটু টি। ঠিক আছে, তো সেই হিসেবে আমি যদি এটাকে n হিসেবে কম্পেয়ার করি, n তম পদ, তাহলে n এর জায়গায় তো p প্লাস কিউ বসে যাবে। ঠিক আছে, এখন কি বসে যাবে, n এর জায়গায় p প্লাস কিউ বসে যাবে। হ্যাঁ, এরপর কি আছে, -1 ইনটু ডি। আশা করি আমরা বুঝতে পেরেছি এখানে কিভাবে কি করছি। বেসিক্যালি হচ্ছে এই n এর জায়গায় p প্লাস কিউ বসাইছি, কারণ হচ্ছে n তম পদ। হ্যাঁ, তো এটা p প্লাস কিউ তম পদ মানে n তম পদ। তো n তম পদের সূত্রই কিন্তু এখানে বেসিক্যালি বসছে। তো এরপর আমরা কি করব, a প্লাস, এখন আমরা গুণ করব। দেখেন p এর সাথে d গুণ করলে pd, q এর সাথে d গুণ করলে কি হবে, এই যে আমরা একটু দেখি, p এর সাথে d গুণ করলে কি হবে, pd, এরপর প্লাস q এর সাথে d গুণ করলে কি হবে, প্লাস qd।
এবং -1 এর সাথে ডি গুণ করলে -d। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। এই যে p এর সাথে d এর গুণ, q এর সাথে d এর গুণ, -1 এর সাথে d এর গুণ, ঠিক আছে। এরপর নেক্সট হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে a + pd -d তে এ পাশে লিখি, ওইটাকে ওই পাশে লিখি। হ্যাঁ, আমাদের একটু ইচ্ছা হয়েছে এই জিনিসটা লিখতে। আচ্ছা, কেন ইচ্ছা হইলো যে এই 3 নাম্বারটাকে 4 নম্বরে দিছি, 3 নাম্বারটাকে 4 নাম্বারটাকে 3 নম্বরে দিছি কেন? কারণ দেখেন এই যে এই জায়গাটা কি চেনা চেনা লাগে না? দেখেন a + pd - d, a + pd - d, অ্যানসার কত? q। এই জায়গায় আমরা কি বসাতে পারি? q বসাতে পারি। হ্যাঁ, এরপর প্লাস হচ্ছে কি q d, ঠিক আছে। এখন বলতে পারেন q + q, এই d এর জায়গায় কত হবে? d এর জায়গায় -1 হবে। d এর জায়গায় কত হবে? -1। তো -1 এর সাথে q গুণ করলে কি হয়? -q। হ্যাঁ, তো q q এর সাথে -1 গুণ করলে -q হয়। q থেকে q গেলে কত হবে? 0 হবে। ঠিক আছে। তো আশা করি আমরা কিন্তু বুঝতে পারতেছি যে p + q তম পদটা কিভাবে আসলো। একটা খুব ইম্পর্টেন্ট একটা রিটেন ম্যাথ ছিল। এটা হচ্ছে বেসিক্যালি একটা রিটেন ম্যাথ। সো এই রিটেন ম্যাথটা বেসিক্যালি যদি প্রিলি হিসেবেও চলে আসে, এভাবেই সলভ করতে হবে। আর রিটেন ম্যাথ হিসেবে আসলে আমরা বেসিক্যালি এভাবে রিটেন ম্যাথটা করব। এই ম্যাথটা আসলে বেসিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। তবে বেসিক্যালি আসলে কি মানে এটা অনেকে হয়তো সলভ অনেকে বুঝে না বা দেখা গেল যে ক্যালকুলেশন মতো সমস্যায় ভোগে। তো আমি আমার তরফ থেকে কি করেছি যে এইটা থেকে একটা ইকুয়েশন, এটা থেকে একটা ইকুয়েশন, এই যে দুইটা ইকুয়েশন বের করে 2 থেকে 1 নংকে বিয়োগ করে এরপর d এর মানটা বের করছি। হ্যাঁ, যখন আমাদের কাছে দুইটা ইকুয়েশন আর d থাকবে তখন আমরা কি করতে পেরেছি? p + q তম পদের মানটা কি করতে পেরেছি? বের করতে পেরেছি। এই যে a + n - 1 * d, এটাকে আমরা n হিসেবে চিন্তা করব। তো n হিসেবে বসাইছি। তারপর নেক্সট হচ্ছে আমরা কিভাবে কি করছি সবই আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, এই যে d এর মান বসাই দিয়েছি, এই জায়গাটা কমন পড়ে গেছে। সো আশা করি এই ম্যাথটাও আমরা বুঝতে পেরেছি। তো এটাই ছিল মোটামুটি ভাবে ক্যাটাগরি 1 সংশ্লিষ্ট আলোচনা। এবং এই ক্যাটাগরি 1 থেকে আপনাদের আমি কি করব, এই যে ম্যাথগুলো বুঝালাম সিক্রেট গ্রুপে আমি বাড়ির কাজ দিয়ে দিব। আগে বেসিক্যালি হচ্ছে এই ম্যাথগুলো ভালোমতো বুঝবেন, এরপর দেন হচ্ছে আমার দেয়া বাড়ির কাজগুলো করবেন, তাহলে ইনশাআল্লাহ একদম ক্যাটাগরি 1 পানির মতো ক্লিয়ার হবে। তারপর পরবর্তী পর্বে আমি কি করব, ক্যাটাগরি 2 নিয়ে আলোচনা করব, 3 নিয়ে আলোচনা করব, 4 নিয়ে আলোচনা করব। বেসিক্যালি 4টা ক্যাটাগরির মাধ্যমে আমি সমান্তর ধারাকে একদম ভালোমতো সলভ করিয়ে দিব। এভাবে আমি ধরে ধরে ম্যাথ করানোর চেষ্টা করব। তো আপনারা চেষ্টা করবেন একটু ভালোমতো জিনিসগুলো বোঝার জন্য। আর না বুঝলে আমাকে আবার বলবেন, আমি ফিরতি ভিডিও করে আবার এটা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তো সমস্যা নেই। তো ক্যাটাগরি 2 এর জন্য আপনাদের অগ্রিম অপেক্ষা করার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে। ইনশাআল্লাহ পরবর্তী দিন আমি কি করব, ক্যাটাগরি 2 আমি আপলোড করে দিব। তো সৃষ্টিকর্তা সবার মনে আশা পূরণ করুক এই কামনা করি এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।